আমরা এবার কতগুলো সিগন্যালের অ্যানালগ ফরম্যাট এবং ডিজিটাল ফরম্যাট অর্থাৎ ডিসক্রিট ফরম্যাটটাও দেখে ফেলবো। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস সিগন্যাল, তারপরে ইউনিট স্টেপ সিগন্যাল এবং সবশেষে হচ্ছে ইউনিট র্যাম্প সিগন্যাল। তো এই সিগন্যালগুলো দেখতে কেমন, এদের বৈশিষ্ট্য কী সেটা আমরা এখন দেখব এবং একই সাথে দেখব এই সিগন্যালগুলোর অ্যানালগ ফরম্যাটটা কেমন এবং ডিসক্রিট ফরম্যাটটাও কেমন। তো প্রথমে আমরা চলে আসি ইউনিট ইম্পালস এই সিগন্যালের ক্ষেত্রে। তো ইউনিট ইম্পালস সিগন্যালটা কেমন, আমি যদি এটাকে অ্যানালগ ফরম্যাটে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর টাইম দিতে হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই সিগন্যালের মানটাকে দিতে হবে। আর ইউনিট ইম্পালস সিগন্যালকে বেসিক্যালি ডেল অফ টি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। আর এই সিগন্যালের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো সিগন্যালের মান অর্থাৎ যখন এই সিগন্যালের ক্ষেত্রে সময়টা শূন্য থাকে, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু যখন জিরো থাকে, তখন এই সিগন্যালের মানটা হয়ে যায় ইনফিনিটি। তার মানে আমরা যেহেতু ওয়াই এক্সিস বরাবর ডেল টিকে প্রকাশ করেছি সিগন্যাল ধারা, তাই আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু জিরো সময় এই সিগন্যালের মানটা ইনফিনিটি থাকে, অর্থাৎ অনেক বেশি থাকে। কিন্তু যখন টি এর মান বাড়ে বা কমে, দ্যাট মিনস টি এর মান যদি এখানে পজিটিভ হয় বা নেগেটিভ যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে এই সিগন্যালের কোনো মান থাকে না, সিগন্যালের মানটা হয়ে যায় শূন্য। তার মানে এই সিগন্যালটার ক্ষেত্রে আমি যদি প্রকাশ করতে চাই এটাকে টি এর মাধ্যমে, তাহলে আমরা বলতে পারি ডেল অফ টি হচ্ছে আমাদের এই সিগন্যাল। তো এই সিগন্যালের মান দুটো হতে পারে, একটা হচ্ছে এই সিগন্যালের মান ইনফিনিটি হবে, কখন হবে, যখন টি এর মান শূন্য হবে, অর্থাৎ সময়ের মানটা যখন শূন্য হবে। আর অন্য ক্ষেত্রে অর্থাৎ টি যদি জিরো না হয় তবে এই সিগন্যালের মানগুলো শূন্য হবে, অর্থাৎ আমরা এই সিগন্যালের মান শূন্য পাবো যখন টি নট ইকুয়াল টু জিরো হবে, অথবা তোমরা এখানে আদারওয়াইজ লিখতে পারো, ও টি এইচ ই আর আদারওয়াইজ। আদারওয়াইজ মানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো ব্যতীত যে কোনো সময়ের জন্য এই সিগন্যালের মান হচ্ছে শূন্য। তাহলে আমি যদি টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ধরি, সিগন্যালের মান শূন্য পাবো, 2 সেকেন্ডে শূন্য, 3 সেকেন্ডে শূন্য পাবো, আর -1, -2, -3 এই জায়গাগুলোতে আমরা এই সিগন্যালের মানটা শূন্য পাবো। যেহেতু এই সিগন্যালে টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য কোনো মান থাকছে না বা শূন্য হয়ে যাচ্ছে, তাই এই সিগন্যালটাকে সচরাচর আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে পারি না। তবে হ্যাঁ, এই সিগন্যালের একটা ফরম্যাট আছে ডিসক্রিট টাইম সিগন্যালে, সেটা একটু দেখে ফেলি। আমরা বেসিক্যালি এই সিগন্যালটাকে তো কখনো স্যাম্পলিং করতে পারবো না, যেহেতু মানই নেই এই সিগন্যালের। তা আমরা করি কি, এই ইউনিট ইম্পালস সিগন্যালকে অন্যভাবে রিপ্রেজেন্ট করি ডিসক্রিট টাইম সিগন্যালে। তো সেটা কীভাবে দেখি, আমরা জানি ডিসক্রিট টাইম সিগন্যালে এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে এন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই সিগন্যালের মানটা থাকে। তো এই সিগন্যালের মান এক্ষেত্রে ডেল অফ এন হিসেবে লেখা হয়, যেখানে অ্যানালগ সিগন্যালে ডেল অফ টি হিসেবে লেখা হতো। তো এই ইউনিট ইম্পালস সিগন্যালটার ডিসক্রিট টাইম সিগন্যালের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এন এর মান যখন জিরো থাকে এই পয়েন্টে, এটাও আমাদের জিরো ছিল, ওই জিরো পয়েন্টে আমাদের ডেল অফ এন এটার মান 1 হয়। অর্থাৎ ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে এন যখন জিরো তখন সিগন্যালের মান কত হবে, 1 হবে। ধরা যাক এটা হচ্ছে আমাদের 1। এবার এন এর মান যদি আমরা বাড়াই কমাই, দ্যাট মিনস 1, 2, 3 অথবা -1, -2, -3 করি, তখন আমাদের এই সিগন্যালের কোনো মান থাকে না, দ্যাট মিনস আমাদের ডেল অফ এন এর মান হয়ে যায় শূন্য। তাহলে আমরা এটা যেভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ডেল অফ এন আমাদের ইউনিট ইম্পালস সিগন্যাল ডিসক্রিট টাইম সিগন্যাল ফরম্যাটে, সেটার মান দুটো হতে পারবে। একটা হচ্ছে 1 হবে, কখন 1 হবে, যখন এন এর মান শূন্য থাকবে, অর্থাৎ এন যখন শূন্য থাকবে সিগন্যালের মান 1 হবে। আর আদারওয়াইজ মানে হচ্ছে এন এর যে কোনো মানের জন্য ওই সিগন্যালের মান শূন্য হবে, দ্যাট মিনস ডেল অফ এন ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে এন যখন শূন্য হবে না, অথবা এটাকে আদারওয়াইজ লেখা যায়। আদারওয়াইজ মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু জিরো বাদে যে কোনো কন্ডিশনের জন্য আমাদের এই সিগন্যালের ডিসক্রিট মানটা হচ্ছে জিরো। তো এই সিগন্যাল যেটা, সে সিগন্যালের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। ইউনিট ইম্পালস সিগন্যাল দিয়ে যখন কোনো এরিয়া তৈরি করব আমরা বা ক্ষেত্রফল তৈরি করব, তখন সেটার মান অল টাইম 1 হবে। এর মানে হচ্ছে আমরা যদি এরিয়া বের করতে চাই অবশ্যই আমাদের সামেশনটা লাগবে। একটা লিমিট যদি দিই আমি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এবং এরিয়া মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই বলি না কেন, দৈর্ঘ্য বরাবর ডেল অফ টিকে যদি রাখি, প্রস্থ বরাবর যদি শুধুমাত্র ডিটিকে রাখি, তাহলে এটার মান আসবে 1। তাহলে আমাদের এই ইউনিট ইম্পালস দিয়ে তৈরি যে এরিয়াটা পাচ্ছি, টোটালটা হচ্ছে কি আমাদের এরিয়া, সেই এরিয়াটা অল টাইম 1 আসবে। তো এবার আমরা দেখি ইউনিট স্টেপ সিগন্যালটা কেমন। আমাদের পরের সিগন্যালটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, এবং ইউনিট স্টেপ সিগন্যালটা হচ্ছে এমন একটা সিগন্যাল যে সিগন্যালেরও কিন্তু আমাদের অ্যানালগ এবং ডিসক্রিট টাইম এই ফরম্যাট দুটো থাকে। তো যখন কোনো একটা ইউনিট স্টেপ সিগন্যাল নিয়ে কাজ করব, তখন তার অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর টি থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে প্রকাশ করা হয় ইউ অফ টি দ্বারা।
ইউ মানে হচ্ছে ইউনিট। তো এই ইউনিট স্টেপ সিগন্যালের ক্ষেত্রে যখন টি এর মান শূন্য থাকে, অর্থাৎ আমাদের সময়টা যখন শূন্য থাকে, তখন আমরা বলতে পারি না সিগন্যালের মান কত। কিন্তু টি এর মান যখন শূন্য থেকে বেশি হয়, 1 2 3 4 করে এভাবে সামনের দিকে যখন বাড়ে, ওই মুহূর্তে আমরা এই ইউনিট স্টেপ সিগন্যালের মান 1 পাই। যদি এই লিমিটটা 1 হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 2 3 4 এভাবে সামনের দিকে যতই আগাবে, প্রতিটা ভ্যালুর জন্য আমরা ইউনিট স্টেপ সিগন্যালের মানটা 1 করে পাবো। অর্থাৎ তখন আমাদের এই টোটাল জিনিসটার যে চেহারা সেটা হবে একটা লম্বা দাগের মতো, যেহেতু এটা একটা অ্যানালগ সিগন্যাল বা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল। তাহলে এই কন্টিনিউয়াস সিগন্যালে সাধারণত টি এর মান যখন 0-র চেয়ে বড় হবে, তখন প্রতিটা মুহূর্তে এর মান 1 করে হবে। বাট যখন আমাদের টি এর মানটা 1-এর চেয়ে ছোটো হবে, অর্থাৎ 1 না 0-র চেয়ে যখন ছোটো হবে, এটা হচ্ছে আমাদের 0, তখন তার মান 0 হয়ে যাবে, অর্থাৎ প্রতিটা মান তার 0 হয়ে যাবে। এবং খেয়াল করে দেখো 0 এবং 1-এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানেও কিন্তু অসংখ্য সংখ্যা আছে। তাই এখানেও কিন্তু 0-র চেয়েও ছোটো ছোটো সংখ্যাগুলো আছে, যেগুলো 0-র চেয়ে একটু বড়। তার মানে আমরা বলতে পারি এই লাইনটা আমাদের এখান থেকে টানতে হবে। তাহলে আমরা জানি না যে ঠিক টি ইজ ইকুয়াল টু 0-তে আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান কত, বাট টি ইজ ইকুয়াল টু 0-এর চেয়ে একটু বেশি যখন হতে থাকবে, প্রত্যেকটার মান তখন 1 করে হবে। তো এই বৈশিষ্ট্যটাকে আমি যদি একটু গ্রাফিক্যালি না ফাংশনের মতো করে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো ইউ অফ টি হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, ওর 3টা মান থাকতে পারে। কী মান? ফার্স্ট যে মান সেটা হচ্ছে ওর মান 0 হতে পারে। তো ওর মান কখন 0? যখন আমরা দেখতে পাচ্ছি টি এর মান 0-এর চেয়ে কম, দ্যাট মিনস -1 -2 -3 -4 এই ক্ষেত্রে। তো টি ইজ স্মলার দেন যখন 0 হবে, তখন আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান 0 হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 0-র চেয়ে যদি একটু বড় হয়, তবেও আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান 1 হয়ে যাচ্ছে। তার মানে ইউনিট স্টেপ সিগন্যালের মান 1 হবে যখন টি হচ্ছে 0-র চেয়ে বড় হবে। ফাইনালি যেটা একটু কনফিউজিং, সেটা হচ্ছে টি যদি 0 হয়, তখন আসলে এই ইউনিট স্টেপ সিগন্যালের কোনো মান দেখা যাবে না। তার মানে যদি আমরা টি ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তখন আমরা বলতে পারবো না এই ইউনিট স্টেপ সিগন্যালের মানটা কত। সো এটা হবে কি ক্রস অথবা আনডিফাইন হবে। তো এই জিনিসটা হচ্ছে কি আনডিফাইন, যেটাকে আমরা বের করতে পারবো না। তার মানে ইউনিট স্টেপ সিগন্যালের 3টা কন্ডিশন আছে, এবং এই 3টা কন্ডিশন শুধুমাত্র অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কাজ করে। খেয়াল করে এখানে টি কিন্তু অ্যানালগ সিগন্যালের ফরম্যাটটা প্রকাশ করছে। এবার আমরা এই ইউনিট স্টেপ সিগন্যালটাকে যদি স্যাম্পলিং করি, তাহলে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল পাবো। তো ওই ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ইউনিট স্টেপ সিগন্যালটা কেমন হবে? এক্স অ্যাক্সিস বরাবর এন থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ইউ অফ টি এর বদলে ইউ অফ এন হয়ে যাবে। এখন এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদিও দেখতে পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 0 এই সময়টাতে ইউনিট স্টেপ সিগন্যালের কোনো মান নেই, কিন্তু n ইজ ইকুয়াল টু 0 এই অবস্থাতে ইউনিট স্টেপ সিগন্যালের একটা মান আছে, সেটা হচ্ছে আর কিচ্ছু না 1। তার মানে n ইজ ইকুয়াল টু যখন 0 হবে, ইউনিট স্টেপ সিগন্যালের মান 1 হবে ডিসক্রিট ফরম্যাটে। পরবর্তীতে আমরা যখন n এর মান 1 2 3 4 করে এরকমভাবে পজিটিভ মানগুলো বাড়াতে থাকবো, প্রতিবারই আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান 1 করে করে সামনে আগাবে। কিন্তু যখন n এর মানটা 0-র চেয়ে ছোটো হবে, -1 -2 -3 এরকম হতে থাকবে, তখন আমাদের ওই ক্ষেত্রে ইউনিট স্টেপ সিগন্যালের কোনো মান থাকবে না। দ্যাট মিনস ওরা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আমরা জানি যে ডিসক্রিট টাইম সিগন্যাল আঁকতে হয় ঠিক এভাবে, টাইমের প্লটের সাথে আমাদের ম্যাগনিটিউডের প্লটগুলো যুক্ত করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইউনিট স্টেপ সিগন্যাল ফর ডিসক্রিট টাইম সিগন্যাল। তো এখন এখানে এটার বৈশিষ্ট্যটা কেমন? যদি আমি এটাকে ইউ অফ এন লিখি, তাহলে ইউ অফ এন এর মানে হবে অনলি 2টা মান। কেন 2টা মান হবে? কারণ আমাদের কিন্তু এখানে n ইজ ইকুয়াল টু 0 এর জন্য ইউনিট স্টেপ সিগন্যাল এর মান আছে 1, বাট অ্যানালগের ক্ষেত্রে সেটার মান কিন্তু ছিল না, সেটার মান আনডিফাইন ছিল। তাহলে আমরা বলতে পারি ইউ অফ এন এর মান দুটো, একটা হচ্ছে 1 হবে, কখনো 1 হবে n এর মান যখন 0-র চেয়ে বড়, একই সাথে 0 এর সমান। দ্যাট মিনস n গ্রেটার দ্যান ইকুয়াল 0 যখন হবে, তখন ইউনিট স্টেপ সিগন্যাল বা ইউ অফ এন এর মান হবে 1। বাট যখন আমাদের n এর মান 0-র চেয়ে ছোটো হবে, দ্যাট মিনস n স্মলার দেন 0 বা লেস দেন 0 যখন হবে, তখন আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান হবে 0, অর্থাৎ এই মানগুলো তখন শো করবে। তার মানে ইউনিট স্টেপ সিগন্যাল আসলে 2 ধরনের রুলস ফলো করে। অ্যানালগ সিগন্যালে এক ধরনের রুলস, আর ডিসক্রিট টাইম সিগন্যালে আরেক ধরনের রুলস।
ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট র্যাম্প সিগন্যাল। তো এই সিগন্যালটারও দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। তো আমরা কন্টিনিউয়াসটা আগে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর টি বসানো হয়, আর র্যাম্প সিগন্যাল যেটা সেটাকে প্রকাশ করা হয় আর অফ টি দ্বারা। তো এখন এই সিগন্যালের বৈশিষ্ট্য কী? এই সিগন্যালের বৈশিষ্ট্য হচ্ছে যখন আমাদের সময়টা 0 এর চেয়ে ছোট হবে, দ্যাট মিন্স টি স্মলার দেন যখন 0 হবে, তখন আমরা কতগুলো মান পাবো টি এর, টি ইজ ইকুয়াল টু -1 -2 এভাবে -3 করে অনেকগুলো মান পাবো। ওই মুহূর্তে আমাদের সিগন্যালের মানটা হয়ে যাবে 0। দ্যাট মিন্স টি এর মান যখন 0-এর চেয়ে ছোটো তখন তার মানটা হয়ে যাবে কি 0। বাট টি এর মান যখন 0-এর সমান অথবা 0-এর চেয়ে যখন বড় হবে, অর্থাৎ 1 2 3 এভাবে যখন বড় হবে, তখন ইউনিট যে র্যাম্প সিগন্যালটা আছে এই র্যাম্প সিগন্যালের মান হবে টি এর মানের সমান। দ্যাট মিন্স যখন আমাদের টি এর মানটা 0 তখন আর অফ টি এর মানও 0। যখন টি এর মান 1 আর অফ টি এর মান হবে 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1। যখন টি এর মান 2 আর অফ টি এর মান হবে 2। যখন 3 আর অফ টি এর মান হবে 3। তার মানে আমরা বলতে পারি ইউনিট র্যাম্প সিগন্যালগুলো আসলে সময়ের সাথে সাথে তাদের মানগুলোকে সময়ের মতো করে বাড়ায়। তার মানে আমরা যদি এখানে দেখি, এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা একটা লম্বা সরলরেখা পাবো, এবং এই সরলরেখাটা অবশ্যই 45 ডিগ্রি ঢাল করে থাকবে বা স্লপ করে থাকবে। দ্যাট মিন্স আমাদের এইটুকু অংশর যে অ্যাঙ্গেল সেটা কিন্তু 45 ডিগ্রি থাকবে, কেননা প্রত্যেকটা সেম মানের জন্য আমরা কিন্তু সেম পরিমাণে আর অফ টিকে বাড়াতে পারছি, অর্থাৎ টি এখানে যতটুকু আর অফ টিও কি ততটুকুই হচ্ছে। 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3। তার মানে আমরা যে সরলরেখাটা পাচ্ছি বা যে সিগন্যালটা পাচ্ছি এটা অবশ্যই 45 ডিগ্রি থাকবে আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তার মানে আমরা বলতে পারি এটার জন্য যে ঢাল সেটা হচ্ছে 1045 বা স্লপ, এটার মান হচ্ছে কত 1 হবে। তাহলে ইউনিট র্যাম্প সিগন্যালের জন্য স্লপের মান হচ্ছে 1। এবার আমরা এই সিগন্যালের বৈশিষ্ট্যটা দেখি। বৈশিষ্ট্যটা কী ছিল? আমরা এই সিগন্যালটাকে আর অফ টি হিসেবে প্রকাশ করি। আর অফ টি এর মান দুটো হতে পারে, একটা হচ্ছে 0 হতে পারে যখন টি এর মান 0-এর চেয়ে ছোটো, অর্থাৎ -1 -2 এগুলো। তো যখন 0 হবে তখন টি এর মান 0-এর চেয়ে ছোটো হবে তখন। আর আরেকটা মান হচ্ছে কি টি এর মান হবে, দ্যাট মিন্স টি যে হারে বাড়ছে বা টি এর মান যেভাবে বাড়ছে আর অফ টিও কিন্তু ঠিক একই মানে বাড়ছে। তার মানে আর অফ টি এর আরেকটা মান হচ্ছে আমাদের টি হবে। কখন হবে? সেটা হবে আসলে 0 থেকে শুরু করে। তার মানে 0-এর চেয়ে বড় এবং 0 এর সমান যদি কোনো টি এর ভ্যালু আসে, তখন সেক্ষেত্রে আমরা এই র্যাম্প সিগন্যালটার মান দিব হচ্ছে টি হিসেবে। তার মানে টি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এর জন্য ইউনিট র্যাম্প সিগন্যালের মান হচ্ছে আমাদের টি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ইউনিট র্যাম্প সিগন্যালটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রেও অনেকটা একই রকমভাবে কাজ করে। তো কীভাবে কাজ করে সেটা আমরা এখানে নিচে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেখতে পাচ্ছি, যেটার এক্স অ্যাক্সিস বরাবর এন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আর অফ এন দিয়ে প্রকাশ করব, যেহেতু আমরা এন সম্পর্কে জানি এনটা শুধুমাত্র ডিসক্রিট টাইম সিগন্যালে ব্যবহার করা হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে শর্তগুলো দেখি। শর্তগুলো হচ্ছে এন এর মান যখন 0 থাকবে, একই রকমভাবে আমাদের যে এনের মান 0-এর চেয়ে যদি ছোটো থাকে তাহলে আমাদের এই ইউনিট র্যাম্প সিগন্যালের মান হবে 0, ঠিক আগের মতো। দ্যাট মিনস এনের মান যদি -1 -2 -3 এরকম হতে থাকে, -1 -2 -3, তবে প্রত্যেকটা মানের জন্য আমরা ইউনিট র্যাম্প সিগন্যালের মান পাবো 0, যেটা ডিসক্রিট ফরম্যাটে আছে। আর যদি 0-এর চেয়ে বড় হয় তখন আমাদের র্যাম্প সিগন্যালের মানও হবে এনের সমান করে করে বাড়বে। দ্যাট মিনস এনের মান যখন 1, র্যাম্প সিগন্যালের মান হবে 1। এনের মান যখন 2, র্যাম্প সিগন্যালের মান হবে 2। এনের মান 3 হলে ইউনিট র্যাম্প সিগন্যালের মান হবে 3, এবং এনের মান যখন 0 তখন ইউনিট র্যাম্প সিগন্যালের মানও 0 হবে। তার মানে আমরা এখানে কতগুলো ডট পাবো বা কতগুলো মিলন পয়েন্ট পাবো। তো এই পয়েন্টগুলোকে আমি যদি টাইম অ্যাক্সিসের সাথে অর্থাৎ এনের সাথে যদি আমি এখানে যুক্ত করে দিই তাহলে আমরা যে সিগন্যালটা পাবো এটাই হচ্ছে আমাদের ইউনিট র্যাম্প সিগন্যালের ডিসক্রিট ফরম্যাট। তাহলে আমাদের শর্তটা কী ছিল? আর অফ এন, যেটা হচ্ছে আমাদের এটা ডিসক্রিট ফরম্যাট, এটার দুটো মান আসতে পারে। একটা মান হচ্ছে 0 আসতে পারে। কখন 0 আসবে? যখন এন এর মান 0-এর চেয়ে ছোটো হবে, অর্থাৎ এই সাইডেরগুলো। আর আরেকটা মান আসতে পারে, সেটা হচ্ছে এন নিজে আসতে পারে, অর্থাৎ এন যখন 1 সিগন্যালের মান 1, এন যখন 2 সিগন্যালের মান 2, এভাবে। তার মানে এন তখনই আসবে যখন এন এর মান 0-এর চেয়ে বড় বা 0-এর সমান হবে। তো এই কতগুলো
প্রপার্টি দেখতে পেলাম আমরা, যেগুলো হচ্ছে ইউনিট ইম্পালস, ইউনিট স্টেপ এবং ইউনিট র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে। এবং এখানে যে 6 ধরনের সিগন্যাল দেখলাম, আমরা ডিএসপি যখন পড়ব, অর্থাৎ আমরা যখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে যাব, তখন কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে বেশি পরিমাণ কাজ করবে এবং ওই কাজগুলো করার সময় আমরা কিন্তু নিচের এই সিগন্যালগুলোকে কনসিডার করে কাজ করব। কেননা উপরের এই সিগন্যালগুলো হচ্ছে অ্যানালগ ফরম্যাটের, অর্থাৎ আমরা ফার্স্টে যে ফরম্যাটটা লিখেছিলাম এটা হচ্ছে অ্যানালগ ফরম্যাটের জন্য এই 3টা সিগন্যাল, আর পরবর্তীতে যেটা লিখেছি সেটা হচ্ছে ডিসক্রিট ফরম্যাটের জন্য বা ডিজিটাল ফরম্যাটের জন্য। তাই আমাদের এই 3টা সিগন্যালকে অনেক বেশি পরিমাণে মনে রাখতে হবে। তো এইটুকু ছিল আজকের লেকচার। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।